জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সংযুক্ত হচ্ছি মোহাম্মদ আতিকুজ্জামান, প্রভাষক, বাংলা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা হতে। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণী। কোর্সের নাম বাংলা ছোট গল্প 1, কোর্স কোড 23-10-05। লেকচার ক্রম এটি আমার পঞ্চম, অর্থাৎ লেকচার নাম্বার হচ্ছে 5 নম্বর লেকচার আমি এটি দিচ্ছি। লেকচার শিরোনাম বনফুলের ছোট গল্প, অর্জুন মণ্ডল পাঠকের মৃত্যু। এই গল্প দুটির বিস্তারিত আলোচনা। প্রিয় বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের যে পাঠ্যসূচি এবং পাঠ্যক্রম সেই অনুযায়ী আমাদের আজকের যে লেকচার শিরোনাম সেখানে প্রবেশ করি। বাংলা অনুগল্পকার বলাইচাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ যার ছদ্মনাম বা কথা সাহিত্যে যিনি যে নামে লিখতেন বনফুল, সেই বনফুলের অর্জুন মণ্ডল এবং পাঠকের মৃত্যু গল্প দুটি আমরা এখন আলোচনা করব। কিন্তু গল্প দুটিতে আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে নিতে চাই, অল্প একটু বুঝে নিতে চাই যে বলাইচাঁদ মুখোপাধ্যায় কেমন মানুষ ছিলেন, কেমন কথা সাহিত্যিক ছিলেন, কত সালে তার জন্ম। আমরা জানি যে 1899 সালে তিনি বিহারের পূর্ণিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং 1979 সালে তার মৃত্যু হয়েছিল। দীর্ঘ 80 বছর তিনি বেঁচে ছিলেন। পেশায় মূলত ডাক্তার, কিন্তু তার শখ যদি আমরা বলি যে লেখার যে শখ সেটি তার ছিল, এবং এই লিখতে লিখতে তিনি শ্রেষ্ঠ হয়ে যান। তার লেখার যে ঢং, মূলত তিনি উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা এগুলো সবই লিখেছেন, কিন্তু পরিচিতি এনে দিয়েছে তার ছোট গল্প। এবং বাংলা ছোট গল্পের সামনে যদি রবীন্দ্রনাথ থাকেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখেও বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় একটি অনন্য দৃষ্টান্ত আমাদের সামনে হাজির করেছেন, যে ছোট গল্পকে আঙ্গিক গঠনে, উপস্থাপনে এবং জীবনের যে বহু বৈচিত্র্য যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কিভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়া যায়। 80 বছর বেঁচে ছিলেন এবং 60টির বেশি উপন্যাস, প্রায় 600 গল্প, নাটক ও ঐতিহাসিক রয়েছে, কাব্য রচনা করেছেন। এবং 1923 সালে যে কল্লোলের যুগ শুরু হয়েছিল, সেই কল্লোলের সময়কালও তিনি শনিবারের চিঠিতে তিনি সেই সময়ের যে সমস্ত বিখ্যাত সাহিত্যিকরা ছিলেন তাদের কিন্তু আলোচনা সমালোচনা করেছেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। প্রিয় শিক্ষার্থীরা, মানুষের ভেতরে লুকিয়ে থাকে অনন্ত সম্ভাবনা। এই গল্প দুটি পাঠ করে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়গুলো জানতে পারবে তার ভিতরে একটি এই, যে মানুষের ভেতরে লুকিয়ে থাকে অনন্ত সম্ভাবনা। আমাদের জীবন সর্বশ্রেষ্ঠ জীবন, স্রষ্টার দেয়া সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমরা, মানুষ আমরা। এখন সেই মানুষ বা মানব শিশুকে যদি নার্সিং করা যায়, যদি পরিচর্যা করা যায়, পরিচর্যা করা যায়, তাহলে সেই বলা যায় যে নার্সিং এর কারণে প্রতিনিয়ত একে কর্ষণের মাধ্যমে মানুষ যে সর্বশ্রেষ্ঠ জীব সেটা আমরা এই জগতে প্রমাণ রেখে যেতে পারি। অর্জুন মণ্ডল এবং পাঠকের মৃত্যু গল্প দুটিতে আমরা এমন কিছু চরিত্র দেখব, যেমন বিশেষ করে অর্জুন মণ্ডলে যে অর্জুন কাকা নামে যে চরিত্রটি আছে, যে মানুষটি 40 বছর পর্যন্ত জেলে, তারপর আলোকিত মানুষদের সংস্পর্শে এসে তার চরিত্রের যে রূপান্তর দেখার মতো। এখন কথা হচ্ছে, এটি কি সিনেমা, এটি কি গল্প, এটি কি নাটক, শুধু এভাবেই সম্ভব এখানে, নাকি বাস্তব জীবনে সম্ভব নয়? কিন্তু আমরা এভাবে বলি যে বনফুলের যে জীবনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা সৎ থাকতে চাই এবং আমরা মেনে নিই এভাবে
যে যে গল্প তিনি লেখেন সেটি সত্য। সেজন্য আমি এখানে বলেছি যে এই গল্প দুটি পাঠ করে আমরা যে জিনিসগুলো আমাদের প্রিয় শিক্ষার্থীরা জানতে পারবে সেটি হচ্ছে মানুষের ভেতর লুকিয়ে থাকে অনন্ত সম্ভাবনা, এবং নিজের সম্পর্কেও সে সচেতন হবে যে আমি পারবো না, আমি পারি না এ কথা বলার জায়গা নেই। মানুষের ইচ্ছা শক্তি মানুষকে মহান করে তোলে। তার উদাহরণ অর্জুন মণ্ডল। আমরা এই গল্পে দেখি যে জেলে অর্জুন মণ্ডল যে একেবারেই আমাদের সমাজের ক্ষুদ্র একজন সে ব্যবসায়ী অথবা পেশাজীবী মানুষ। সেখান থেকে তার নিজ চেষ্টা, তার বয়স তার কাছে কিন্তু কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি। যে মানব শিশু যখন জন্মগ্রহণ করে কয়েকটি পর্যায়ে প্রতিনিয়ত প্রচেষ্টার মাধ্যমে সে আস্তে আস্তে পরিপূর্ণতা পায়, কিন্তু 40 বছর পর্যন্ত যে মানুষটি নিরক্ষর, সেই মানুষটির তীব্র ইচ্ছা শক্তির কাছে সবকিছু কিন্তু বলা যায় তার হাতের মুঠোয় চলে আসে। এরকম দ্বিতীয় গল্প হচ্ছে পাঠকের মৃত্যু। এই গল্প পাঠ করার ভিতরে মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষার্থীরা যে জিনিসগুলো জানতে পারবে সেটা হচ্ছে বয়স প্রাপ্তির সাথে সাথে পাঠক মনের নানা পরিবর্তন ঘটে। 16 বছর বয়সে, 14 বছর বয়সে যে উপন্যাস পড়েছি, যে ছোট গল্প পড়েছি, সেই ছোট গল্প উপন্যাস যদি 30 বছর বয়সে গিয়ে পড়ি, 35-40 বছর বয়সে গিয়ে পড়ি, তাহলে অন্যরকম অনুভূতি আমাদের সামনে দেখা দেয়। যে না, তখন যেটা পড়েছিলাম ব্যাপক কিছু মনে হয়েছিল, কিন্তু এখন এসে মনে হচ্ছে যে না, সেরকম কোনো বলা যায় সাহিত্য পদবাচ্য কিছু নয়। এই জন্য দ্বিতীয় গল্প যেটি আছে যে পাঠকের মৃত্যু, সেখানে আমরা বলছি যে আমাদের প্রিয় শিক্ষার্থীরা বয়স প্রাপ্তির সাথে সাথে পাঠক মনের নানা পরিবর্তন ঘটে, এই সত্যটা এই গল্পের ভিতর দিয়ে তারা বুঝতে পারবে। আর একটি আমি পয়েন্ট এখানে উল্লেখ করেছি যে প্রকাশিত সাহিত্য মাত্রই সৃজনশীল সাহিত্য নয়, কালজয়ী সাহিত্য নয়। তাই সেটির আকার যেমন বড় হোক বা বিষয় যাই হোক, আকারে আকৃতিতে বিশাল ঢাউস, রঙিন একেবারে প্রচ্ছদ, মলাট চকচকে, বাধাই সুন্দর, কিন্তু ভিতরে গিয়ে যখন পাঠ করছি তখন দেখা যাচ্ছে যে কাহিনী পরম্পরা নেই অথবা কাব্যিক গুণ নেই, বিষয়বস্তু তেমন নয়, একেবারে ঢিলে ঢালা। এখন সাহিত্য তো মানুষের জীবনের কথা বলে, সেই জীবনকে লেখক বা যিনি সৃষ্টি করছেন সেই আর্টিস্ট কিভাবে উপস্থাপন করেছেন, সেটা কি শিল্পসম্মত হয়েছে? এই বিষয়গুলো আমাদের পাঠকের মৃত্যু গল্প থেকে আমাদের প্রিয় শিক্ষার্থীরা পাঠ করলে এটি জানতে পারবে। আমরা ধীরে ধীরে আরো একটু ভেতরে প্রবেশ করি পরবর্তী স্লাইডে। এ দুটি গল্পের প্রধান চরিত্র আলোচনা। কোন দুটি? অর্জুন মণ্ডল এবং পাঠকের মৃত্যু। অর্জুন মণ্ডল গল্পে প্রধান চরিত্র অর্জুন নামে একজন জেলে, যে 40 বছর পর্যন্ত নিরক্ষর, পরে লেখাপড়া শিখে। এবং 2 নম্বর চরিত্র মানে আমরা অর্জুন মণ্ডলেই যাচ্ছি, যে গল্পকথক বীরেন বাবু ডাক্তার, এবং তার বাবাও আলোকিত মানুষ এবং তিনিও ডাক্তার ছিলেন। বীরেন বাবুর বাবার পাশে এসে অর্জুন চরিত্রের ইতিবাচক পরিবর্তন এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তারি পেশায় যোগদান। কিন্তু একটা জায়গায় গিয়ে অর্জুন কাকা আর চলতে পারেন না। কারণটা কি? আমরা সেই কারণটা এখানে আলোচনা করব। কারণটা যেটা মনে হয়েছে যে একটি সভ্যতা সংস্কৃতি মানুষকে যেখানে পৌঁছে দেয়, সেই জায়গাটা অর্জুন কাকার বা অর্জুন মণ্ডলের সংকট ছিল। আমরা প্রথমে যদি যাই, যে পয়েন্ট এখানে এসছে যে অর্জুন মণ্ডল গল্পে প্রধান চরিত্র অর্জুন নামে একজন জেলে, যে 40 বছর বয়স পর্যন্ত নিরক্ষর এবং পড়ালেখা প্রথমত ছিল না, পরে এসে শুরু করে এবং সেখান থেকে তার উন্নতি। আমরা একটু গল্পের ভেতরে যেতে চাই। গল্প পাঠ।
গল্পকথক বীরেন বাবু, যিনি ডাক্তার, তিনি অর্জুন কাকার পরিচয় দিচ্ছেন এভাবে। বাবার মুখে বীরেন বাবু ডাক্তার, যার বাবা ডাক্তার ছিলেন, তার কাছে গল্প শুনেছেন অনেক। সেই বীরেন বাবু, সেই অর্জুন কাকা, এই বীরেন বাবু যখন ডাক্তার হয়েছেন তখন তার বাড়িতে এসে কড়া নাড়ছেন। এরকম একটা সময় তিনি স্মৃতিচারণ করছেন যে তার পূর্বজীবন কি ছিল। পূর্বজীবন বলতে জীবনের প্রথম দিকে 40 বছর পর্যন্ত অর্জুন মণ্ডল কি ছিলেন। যাতে জেলে 40 বছর পর্যন্ত সম্পূর্ণ নিরক্ষর ছিলেন। মাথায় করে মাছের ঝুড়ি বয়ে নিয়ে এসে হাটে বেচতেন আমাদেরই বাড়ির সামনে। আমাদের বাড়ির ঠিক সামনেই হাট বসতো। অর্জুন কাকার সঙ্গে আমাদের প্রথম পরিচয়ের দৃশ্যটা এখনো আমার মনে আছে। সেই দিনটা খুব নাটকীয়। হাটে প্রচন্ড একটা গোলমাল উঠলো একদিন। চিৎকার, চেঁচামেচি, কলরব, আর্তনাদের সমস্ত জনতা ক্রুদ্ধ হয়ে উঠলো। যেন একটা জায়গায় ভিড়টা জমাট বেঁধে গেল। মনে হতে লাগলো তার কেন্দ্রে ভয়াবহ কি যেন একটা রুই মাছ। বাবার হাসপাতালে বারান্দায় বসে কাজ করছিলেন। অর্জুন কাকা ছুটে এসে মাছটার দড়াম করে সামনে ফেলে বাবার পা দুটো জড়িয়ে ধরলেন। আমায় বাঁচান আপনি ডাক্তারবাবু, শালারা আমার সব কেড়ে নিচ্ছে। যে মানুষ, যে শ্রেণীর, যে সমাজের, সেই শ্রেণীর শব্দ কিন্তু উচ্চারণ করেন এবং গল্পকার বনফুল সেটি কিন্তু ভুল করেন না। বাবা শশব্যস্ত হয়ে উঠলেন। কি কেড়ে নিচ্ছে? কারা? জমিদারের সিপাহীরা। তাহলে উপনিবেশিক আমলে, ইংরেজ শাসন আমলের গল্প। মাছ কেড়ে নিচ্ছে আমার, রোজই নেয় কিছু কিছু। আজ এই বড় রুই মাছটা নিয়ে যাচ্ছিল। দেব না বললাম তো, মারলে এক চড়। আমিও ঘুরিয়ে এক চড় মেরেছি শালাকে। আমরা চরিত্রের দিক থেকে দেখা যায় যে আমাদের এই বঙ্গে উপনিবেশিক শাসন আমল থেকে যে মানসিকতা চলে এসছে, যে সমাজের প্রতিপত্তি, জমিদার বা যারা সেরকম ক্ষমতার অংশীদার বা ক্ষমতার কাছাকাছি থাকে, সেই সময়ের কথা বলছি, তারা প্রান্ত শ্রেণীর মানুষের কাছ থেকে এভাবে কেড়ে কুড়ে খেয়েছে, তাদের শক্তি প্রদর্শন করেছে। এবং তারা নির্যাতন করলে প্রান্ত শ্রেণীর শ্রমিক শ্রেণীর মানুষেরা সেটা কিন্তু মুখ বুজে সহ্য করেছে বেশিরভাগ। কিন্তু অর্জুন মণ্ডলের মতো এইরকম প্রতিবাদী হয়ে প্রত্যুত্তর, মানে যে সিপাহী চড় মেরেছে তার গালে আবার কষে চড় মারা, এটি কিন্তু চারটিখানি কথা নয়। এবং এই চরিত্রের প্রথমেই কিন্তু এভাবে আলো ছড়ায়, নিরক্ষর থাকলেও। এবং এই অপরাধ করার পরে তার উপরে যে আবার আক্রমণ আসছে, সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য ওইখানের যে ইতিবাচক চরিত্র, অর্থাৎ এই বীরেন বাবু, তার বাবা ডাক্তার, তার কাছে আশ্রয় নিয়েছে অর্জুন মণ্ডল। গুরুতর ব্যাপার। প্রবল প্রতাপিত জমিদারের বিরুদ্ধে সামান্য জেলের এই বিদ্রোহ হেসে উড়িয়ে দেওয়ার মতো তুচ্ছ ঘটনা নয়। বাবা একটু বিব্রত হলেন। সামান্য অবাধ্যতার জন্য এই জমিদার একজন গরিব প্রজার ঘর জ্বালিয়ে দিয়েছে কিছুদিন আগে। এবং এরপর বীরেন বাবুর বাবা সেই সিপাহীকে এই কাজ থেকে, তাকে বলা যায় যে বুঝিয়ে শুনিয়ে বললো যে না, তোমার এই কাজগুলো করা ঠিক নয়, তোমার যে মালিক তাকে আমি বলে দিব যে মাছ এভাবে যাবে না গরিব মানুষের। এবং সেই কথা শুনে কিন্তু জমিদারের সিপাহী কিন্তু চলে গেল। পরবর্তীতে বীরেন বাবুর বাবা, যিনি ওই অঞ্চলের ইতিবাচক চরিত্র, তিনি জমিদারকে বলে দিলেন। বলে দেওয়ার পরে ওখান থেকে মাছ নেওয়া তিনি বন্ধ করলেন। সেই অঞ্চলের যে জমিদার বা যার লোক, তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেত বাজারে আসলে। এবং এই কৃতজ্ঞতা স্বরূপ অর্জুন মণ্ডল বীরেন বাবুর ডাক্তার যে বীরেন বাবু, তার বাবার সাথে একটি চমৎকার সম্পর্কে জড়িয়ে পড়ে। সে জায়গাটা বাবা সিপাহীদের বললেন, আচ্ছা তোমরা যাও, তোমাদের মালিককে যা বলবার আমি বলবো, ওকে তোমরা কিছু বলো না এখন। সিপাহীরা চলে গেল। জমিদারও বাবাকে খুব খাতির করতেন। অর্জুন কাকার কিছু হলো না। বাবার খাতিরে জমিদার তার মাছ নেওয়ায় মাফ করে দিলেন। অতিশয় সামান্য ব্যাপার। জমিদাররা মানির মান রাখবার জন্যে হামেশাই এরকম করে থাকেন। এই জমিদার শ্রেণীরা তাদের আচরণে
অনেক সময় আবার আবার এরকম ইতিবাচক কাজও তারা করতেন। এই ডাক্তার বাবুটির কাছে একেবারেই কেঁচো। ওহ, বিদ্যার কি প্রতাপ, কি হবে পয়সার, কি হবে জমিদারিতে, বিদ্যাই আসল জিনিস। উক্ত ঘটনার দিন সাতেক পরে অর্জুন কাকা একদিন এসে একটু কাচুমাচু হয়ে বাবাকে বললেন, আমার একটা আর্জি আছে ডাক্তারবাবু। কি বলো? আমি কিছু লেখাপড়া করতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। এইবার বাবার তাক লাগলো। তুমি লেখাপড়া করবে? তোমার সংসার দেখবে কে? আমার স্ত্রী। এবং এই এই সময় থেকে এই জায়গাটায় সব তো আসলে এই ভার্চুয়াল জুম ক্লাসে সব আলোচনা এভাবে পাঠ করার সুযোগ নেই, কারণ আমাকে 40 মিনিটের ভিতরে গল্প দুটি শেষ করতে হয়। এরপরে অর্জুন মণ্ডল বীরেনবাবুর বাবার কাছে আর্জি জানালেন যে তার ভিটের এক কোণে ছোট একটি ঘর বাঁধবেন এবং সেখানে বসে বীরেনবাবু বাবার কাছে অথবা বীরেনবাবুদেরকে যে সমস্ত শিক্ষক লেখাপড়া শিখাতে আসেন তাদের কাছে তিনি শিক্ষা গ্রহণ করবেন। এবং অর্জুন মণ্ডল তার গতি বাড়িয়ে দিলেন, এখানে থাকেন, তার ঘরের ভিতরে বেশিরভাগ সময়ে তিনি দরজা লাগিয়ে থাকেন। আর এই ডাক্তারবাবুর ছেলেরা অর্থাৎ বীরেন বাবুরা কখনো কখনো সেই দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে দেখতে চান যে আসলে অর্জুন কাকা, অর্জুন তার ভাষায় যে অর্জুন কাকা কি করেন। এবং তার যে কঠোর পরিশ্রম, সেই পরিশ্রমের মাধ্যমে শেষ পর্যন্ত দেখা যায় যে অনেক নাট্যগুণ এখানে আছে। কিন্তু আমার কাছে গল্পটা অবিশ্বাস্য মনে হয়নি, সত্য মনে হয়েছে। এবং আমার কাছে বেশিরভাগ ক্ষেত্রে এমনই মনে হয় যে বনফুল যখন গল্প বলেন সে গল্প তার জীবনের অভিজ্ঞতা থেকে নেয়া এবং তার ব্যক্তিগত জীবনের যে ডাক্তারি পেশা তার সাথে এটা মিলে যায়। এবং এই চরিত্র যখন আমি পাঠ করি বা আমি যখন সমালোচনা করি, আমার কেন জানি মনে হচ্ছিল যে অর্জুন মণ্ডল চরিত্রটি অনেকটি ঐতিহাসিক চরিত্র, বাংলা সাহিত্যের, সংস্কৃতির, সভ্যতার সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে মিলে যায়। ঐতিহাসিক চরিত্র যাকে নিয়ে অনেক অনেক পরবর্তীতে অনেকেই বিভিন্ন নাটক তৈরি করেছেন এবং বনফুলেরও সেরকম একটি চেষ্টা ছিল। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে সেই তীব্র চারিত্রিক যে দৃঢ়তা এবং তীব্রতা এটি অর্জুন মণ্ডল চরিত্রে কিন্তু আছে। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি বাড়ির, যে বাড়িতে তিনি আশ্রিত সেই বাড়িতে থেকে এবং তার নিজ পরিবারের কাজও কিন্তু তিনি করছেন। এরকম একটা জায়গা থেকে অর্জুন কাকা এই আশ্রয়দাতার বাড়ির ছেলেদের চেয়ে তিনি এগিয়ে যেতে লাগলেন এবং শেষ পর্যন্ত তিনি ইংরেজি শিক্ষা গ্রহণ করলেন। একটা জায়গায় গিয়ে সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটলো যে ডাক্তারবাবুর বাড়িতে যখন এক ইংরেজ ব্যক্তি আসলেন বেড়াতে এবং তার যেদিন ফিরে যাওয়ার যেদিন সময় আসলো তখন তার জিনিসপত্র নিয়ে যাওয়ার কেউ নেই। খুব ইতস্তত করে বীরেন বাবুর বাবা অর্থাৎ যিনি এই বাড়ির প্রধান কর্তা, তার অবস্থা দেখে অর্জুন কাকা বললেন যে আমি এই জিনিসটা স্টেশন পর্যন্ত নিয়ে যেতে পারি এবং এটা আমি বলা যায় যে সাহায্য করতে পারি। এবং সেই সময় যে কথোপকথন হয় সেই চরিত্রের সাথে, তখন সেই ইংরেজ ভদ্রলোক তাক লেগে যান এবং শুধু যে তাকে সাহায্য করায় না, জীবনের যে একটা বলা যায় যে ইতিবাচক বহিঃপ্রকাশ সেটি কিন্তু অর্জুন মণ্ডল চরিত্রে আমরা পাই। আমরা একটুখানি এই জায়গাটা দেখব যে তাকে যখন এই বাক্সপেটরা বয়ে নেওয়ার জন্য স্টেশনে গিয়ে ইংরেজ কর্মকর্তা যখন তাকে কিছু সম্মানই দিচ্ছেন, সেই সম্মানই কিন্তু তিনি নিচ্ছেন না অর্জুন মণ্ডল, যে না এটা এটা এর জন্য আমার কোনো সম্মানই লাগবে না। এবং তখনকার সময়ে ওই চরিত্র দেখলো যে না, অর্জুন মণ্ডলকে যদি আমরা চিকিৎসার দিকে আমরা কাজ করাতে পারি, প্রথমে যেটা আমাদের গ্রামে এবং মফস্বলে যেটা হয়, যে সমস্ত হাসপাতাল বা ছোটখাটো ক্লিনিকগুলো থাকে, অর্থাৎ আমি এখান থেকে 70-80 বছর আগের কথা বলছি, এখান থেকে 90 বছর আগের কথা বলছি, যে উপনিবেশিক আমলে আমাদের ভারতবর্ষে যে স্বাস্থ্যসেবার যে সিস্টেম চালু ছিল, যে স্তরগুলো ছিল, সেইখানে একটি জায়গায়
হাসপাতালের একটি জায়গায় মূলত তাকে প্রশিক্ষণ দিয়ে তার চিকিৎসা শাস্ত্রে ওইভাবে লেখাপড়া শিখিয়ে প্রাথমিক পর্যায়ে অনেকটা ডিপ্লোমার মতো তাকে চিকিৎসার সহযোগী হিসাবে তাকে কিন্তু নিয়োগ দেওয়া হলো। এবং এই নিয়োগ দিতে দিতে যে জিনিসটা সামনে আসলো, তার পড়ার আগ্রহ বেড়ে গেল, কাজের প্রতি তার দক্ষতা অনেক বাড়তে থাকলো। এবং ওই সময় যারা আগে থেকে কাজে ছিলেন অর্জুন মণ্ডলের আগে হাসপাতালে, সেই সমস্ত সহযোগী কর্মীরা তারা কিন্তু গা ছাড়া দিলেন। এবং এই গা ছাড়া দেওয়ার কারণে অর্জুন মণ্ডলের সুবিধা হলো এই যে তার কাজের জায়গাটা বেড়ে গেল, কারণ তিনি তো ফাঁকি দেন না, তিনি কাজ করতে আগ্রহী। এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে এই জায়গাটা আছে যে যারা কাজ করেন তারা কিন্তু চুপচাপ কাজ করেই যান এবং তারা কাজের জায়গা পেলে নিজেকে মেলে ধরেন, এইটা হচ্ছে তাদের পন্থা। অর্জুন মণ্ডল ঠিক সেই কাজটিও করলো। এবং পরে যখন দেখা যায় যে তার উচ্চতর আরো স্কলারশিপ দিয়ে তাকে আরো উন্নত করার জন্য যখন তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তিনি যখন ডাক্তারদের সহযোগী হিসাবে কাজ করছেন, যদিও সরাসরি ডাক্তার না, তখন ডাক্তারদের অনেক গাফিলতি এবং ভুল তিনি ধরছেন অর্জুন মণ্ডল। পরবর্তীতে দেখা যায় যে এই ভুল ধরার কারণে তার সেখানে চাকরি থাকছে কি থাকছে না। তারপর নিজে সিদ্ধান্ত নেন যে না, এভাবে নয়, আমি নিজে প্র্যাকটিস শুরু করব, এবং যেখানে তিনি যান তার সুনাম বয়ে আসে। কিন্তু শেষ পর্যন্ত যে জিনিসটা দাঁড়ায় সেটি হচ্ছে, যদিও এর ভিতরে তার 7 মেয়ের বিবাহের একটা আয়োজন আছে, সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। যে জিনিসটা দাঁড়ায় যে তার পারিবারিক যে সংস্কৃতি, অর্থাৎ একটি পরিবার যখন সংস্কৃতিবান হয়, সমাজে যখন চলাচল করে, তখন অনেক কিছু শেখে। একরোখা ভাবে অর্জুন মণ্ডল যা শিখেছে, নিজে যা বুঝেছে, তিনি তাই করেছেন। এবং শেষ পর্যন্ত গিয়ে যে জায়গাটায় বলছে যে একটা জায়গায় গিয়ে অর্জুন কাকা আর চলতে পারেন না, কারণটা কি? কারণটা হচ্ছে তার যে সামাজিক সত্য, তার সীমাবদ্ধতা। যে বাক্সপেট্রা বা সিন্দুক তিনি কাঠ দিয়ে তৈরি করেছেন এবং তিনি বিভিন্ন জীবনের শেষ জীবনে গিয়ে বিভিন্ন আশ্রমে ঘুরবেন বা বিভিন্ন জায়গায় যাবেন এবং ওর উপরেই ঘুমাবেন বলে ঠিক করেছিলেন, সেটি কিন্তু ট্রেনের ভিতরে আর ঢোকে না। এই যে জায়গাটা গল্পকার কিন্তু এখানে তুলে ধরেছেন। আমরা পরবর্তী গল্পের যে চরিত্র আছে, পাঠকের মৃত্যু গল্পে গল্প কথক, আমরা এই গল্পে, এই দুটি গল্পের ভিতরে এই গল্পে এসে, পাঠকের মৃত্যু গল্পে এসে গল্প কথক দেখব যে একটি ট্রেন লাইনে বসে আছেন, আর ট্রেনের প্ল্যাটফর্মে বসে আছেন। তার একটু পরে ট্রেন আসবে এবং সেই ট্রেনে করে আসানসোল ট্রেনের যে প্ল্যাটফর্ম সেখানে বসে আছেন এবং ট্রেনে করে তিনি যাত্রা করবেন। এরকম এক সময় যেহেতু অবসর পেয়েছেন, ফুরসত পেয়েছেন, পড়ার পাঠাভ্যাস আছে, তিনি তার পাশে বসে থাকা একটি চরিত্রের কাছ থেকে একটি গল্পের বই বা লেখা তিনি চেয়ে নিলেন এবং তিনি পড়তে লাগলেন। এখন আমরা এই গল্পটি পড়তে পড়তে যেটি দেখি, খুব ছোট একটি অনুগল্প, যে গল্পটি তিনি পাঠ করছেন বা উপন্যাসটি পাঠ করছেন অনেক ঢাউস এবং অনেকটা একরোখা ভাবে পাঠ করছেন। পাঠ করতে করতে তার গাড়ির সময় হয়ে গিয়েছে, ট্রেন চলে এসেছে, দুঃখিত, ট্রেন চলে এসেছে, কিন্তু তিনি ট্রেন ছেড়ে দিচ্ছেন। যে ভদ্রলোকের বইটি তিনি নিয়েছেন সে বারবার তার ঘড়ি দেখছে বা সময় দেখছে যে আপনার কিন্তু পরবর্তী ট্রেনেরও সময় চলে আসলো, পরবর্তী ট্রেনও গল্পকথক তিনি ছেড়ে দিচ্ছেন। দিয়ে শেষ পর্যন্ত গিয়ে যখন তিনি বইটা শেষ করছেন, তখন গিয়ে দেখেন যে শেষের কয়টি পৃষ্ঠা সেখানে নেই। এখন যার কাছ থেকে গল্পকথক বইটি নিয়েছিলেন তাকে তিনি বলছেন যে আপনি একটু বলবেন না যে গল্প বা এই বইটির শেষ কয়টি পৃষ্ঠা নেই। এরকম একটা বিব্রতকর ভৎসনা বা সামান্য তিরস্কারের ভিতর দিয়ে তিনি ওখান থেকে চলে যান। 10 বছর পর আবার তার আত্মীয়ের বাড়িতে গিয়ে একই বই দেখতে পান এবং 10 বছর পর কিন্তু তিনি আরো পরিণত হয়ে গিয়েছেন। তখন তিনি একই বই হাতে নেন এবং পাঠ করতে থাকেন এবং বিচার করতে থাকেন সেই একরোখা ভাবে যে আসলে লেখাটি ভালো নয়। এবং শেষ পর্যন্ত গিয়ে তিনি বলেন যে এত রাবিশ বা এত ফালতু
মানুষ কেউ লেখে। আমরা পরবর্তী স্লাইডে গিয়ে আরো দেখব। অর্জুন মন্ডল গল্পের বিষয় যদি আমরা এভাবে বলি, কয়েকটি বিষয় আমরা এখানে ভাগ করেছি। বীরেনবাবু ডাক্তারের ছেলে, ডাক্তার তিনি, যে কিনা গল্পটি বলে যাচ্ছেন। এই গল্পের নায়ক অর্জুন কাকা, যিনি পেশায় জেলে, 40 বছর বয়স পর্যন্ত তিনি নিরক্ষর। শিক্ষায় ও ভালো মানুষের সঙ্গলাভে অর্জুন কাকার উন্নতি, পেশা বদল, নতুন পেশা নিয়ে নেশায় মেতে ওঠা, নৈতিকতার প্রশ্নে অর্জুন কাকার কাণ্ডজ্ঞান প্রখর, শক্ত হৃদয়ের মানুষ তবে খুবই ইতিবাচক, কিন্তু সময়ের স্রোতে অর্জুন কাকা তার নিজ বৈশিষ্ট্যের কারণে থেমে যান, থেমে যেতে হয়, সময় চলে যায়। এই জায়গাটা আমরা একটু ধরার চেষ্টা করব যে কিন্তু সময়ের স্রোতে অর্জুন কাকা তার নিজ বৈশিষ্ট্যের কারণে থেমে যান। আমাদেরকে সমাজে বাস করতে গেলে আমাদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। শুধু আমার নিজের যে একা চাওয়া বা একার যে দর্শন সেটা নিয়ে চললে হয় না। যেটি আমার সমাজের সাথে যায়, সময়ের সাথে যায়, সেই জায়গাটার সাথে কিন্তু আমাকে মিল রেখে যেতে হয়। অর্জুন মন্ডল গল্পে অর্জুন মন্ডল যদিও নিজের চরিত্রের যে সীমাবদ্ধতা সেটাকে কিন্তু তিনি লেখাপড়া এবং তার সৎ সঙ্গ দিয়ে তিনি কিন্তু কাটিয়ে উঠেছেন। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে অর্জুন মন্ডল বা আমাদের গল্পকথক বীরেনবাবু তার ভাষায় যে অর্জুন কাকা কিন্তু দাঁড়িয়ে যান তার সেই বিশাল সিন্দুক নিয়ে। যে সময়ের যে গতি, সেই সময়ের দরজায় কিন্তু তিনি ঢুকতে পারেন না এবং এর জন্য তার আর যাওয়া হয় না। অর্থাৎ সময়ের কাজ যদি সময় মতো আমরা না করি, পারিবারিক সমাজ সংস্কৃতি যে অভিজ্ঞতা সেটা যদি আমরা না মানি, সময় থেকে যদি না শিক্ষা নিই, তাহলে কিন্তু আমরা যতই এগুই না কেন শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে থাকবো অর্জুন মন্ডলের মতো। এই জায়গাটা কিন্তু এই গল্পের সারবস্তু বলে আমার কাছে মনে হয়েছে। গল্পটি শেষে আমরা দেখতে পাবো অর্জুন কাকা তার বিরাট সিন্দুকটা নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, কিন্তু ট্রেন চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সভ্যতা চলে যাচ্ছে, আমি বা তুমি দাঁড়িয়ে থাকবো প্রিয় শিক্ষার্থীরা, তা তো হতে পারে না। আমাদেরকে তো সেই সময়ের গতিতে, আমাদের তো সেই জানে যে মহাকালের দিকে সভ্যতা সংস্কৃতির যে যান এগিয়ে চলেছে, আমাদের তো সেখানে বলা যায় যে উঠতেই হয়, আমাদের যাত্রী হতে হয়। আর যে যেতে পারে না, যে বসে থাকে প্ল্যাটফর্মে, সে গতিহীন। যে নদীতে স্রোত নেই সেখানে পানা জন্মে, শ্যাওলা জন্মে। সুতরাং জীবনটা তো শ্যাওলা জন্মানোর জন্য নয়। এই জায়গাটা কিন্তু বনফুল চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমরা পরবর্তী স্লাইডে যাব। পাঠকের মৃত্যু গল্পে সাহিত্য সৃষ্টি নিয়ে সত্য উচ্চারণ। বনফুল আমাদের বাংলা সাহিত্যে বিশেষ করে উপন্যাস এবং ছোট গল্পের যে আঙিনা, সেখানে তিনি ওস্তাদ। আরো যদি সংক্ষিপ্ত পরিসরে বলি যে বাংলা অনুগল্পে তার ধারে কাছে কেউ নেই, এবং কত অল্প বলে উপস্থাপনে কত বেশি জীবনের কথা বলা যায়, এবং সেই বলার ভঙ্গিটা বনফুলের আশ্চর্য রকম সুন্দর। জীবনের প্রথম দিকে পাঠক ভোক্তার যে মানসিক বয়স থাকে, সে সময় তার সামনে যা আসে সেগুলো পাঠক পড়তেই থাকে, এমন একটি অভিজ্ঞতা আমাদের কিশোর বয়স বা আমাদের ছোটবেলায় এগুলো হয়ে থাকে। তারপর আস্তে আস্তে বয়স প্রাপ্তির সাথে সাথে পাঠকের বিচার ক্ষমতা বাড়তে থাকে, এটাও সত্য। চারিদিক থেকে যখন আমার জ্ঞান কাণ্ড বা আমার চোখ খুলে যায়, তখন আমি বুঝতে পারি যে যে শিল্পী আমার সামনে ছবিটি হাজির করছেন, যে কথা সাহিত্যিক আমার সামনে উপন্যাসটি বা প্রবন্ধ বা ছোট গল্পটি দিচ্ছেন, তিনি আসলে কে দিচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে পাঠক বিচার করতে শেখে। এখানে আরো একটি জায়গা আমি উল্লেখ করেছি যে পাঠকের মৃত্যু গল্পটি পাঠ করে যে জিনিসটা আমরা এই গল্পকারের মাধ্যমে উচ্চারিত হতে দেখি, সেটি হচ্ছে প্রকাশিত সবকিছুই সাহিত্য পদবাচ্য নয়, সাহিত্য হতে হলে শিল্প মানে উত্তীর্ণ হতে হয়। এখন আমাদের বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে আমরা যদি বলি যে আমাদের বইমেলা হয়, এবং প্রতি বইমেলাতে আমরা শত শত হাজার হাজার বই প্রকাশ করি সারা বছর।
আমাদের সম্মানিত পাঠকরা কেমন যেন অন্যদিকে বই প্রকাশ না করে এই বইমেলাতেই প্রকাশ করতে চান, এবং এখানে অনেক কিছু হয়, সবার সামনে পাওয়া যায়, এক জায়গায় অনেক পাঠক আসে, বিক্রি হয়, বেচাকেনা হয়, মেলা একটা বাণিজ্যিক ভিত্তিও এখানে আছে। মানে সাহিত্য তো শেষ পর্যন্ত ব্যক্তির যে হৃদয়ের যে অনুভূতির চমৎকার প্রকাশ ছিল, কিন্তু এর সাথে কিন্তু এখন যে বাণিজ্য বিষয়টা সেটা কিন্তু যুক্ত হয়েছে। অর্থাৎ যিনি সাহিত্য সৃষ্টি করেন তিনি শুধু লেখক নন, সাথে সাথে এই যে বাণিজ্যিক যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরে তিনিও একজন অংশীদার। সে জায়গাগুলো কিন্তু রূপকের আড়ালে বনফুল চমৎকারভাবে ইঙ্গিত করেছেন। এজন্য যে আমি প্রকাশ করলাম আর সবকিছু হয়ে গেল আর পাঠকটা পড়ে ফেলবে টাকা দিয়ে কিনে, এমন ভাবার কোনো কারণ নেই। এবং শেষ পর্যন্ত সাহিত্যিককে নিজের কাছে জবাবদিহি করতে হয় যে আমি আসলে কি লিখলাম, আমি পাঠকের কাছে আসলে কি পৌঁছে দিলাম। বনফুল এই জায়গাটা চমৎকার করে এই গল্পে বলেছেন। সাহিত্য আকার দিয়ে বিরাট সংখ্যক পৃষ্ঠা দিয়ে বিচার করলে ভুল হতে পারে। সব সময় সাহিত্যের যে আকার আকৃতি এবং সাংগঠনিক যে রূপ, সেটি দিয়ে যদি আমরা বলা যায় যে সাহিত্যিককে বিচার করি, তাহলে সংকট আসতে পারে। এখন কথা হচ্ছে বিরাট বিরাট যে সমস্ত সাহিত্য তৈরি হয়েছে অনেক পৃষ্ঠার এবং বড় কাহিনী, সেগুলো কি সাহিত্য পদবাচ্য নয়? অবশ্যই পদবাচ্য। যদি আমরা বলি যে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই প্রথম আলো, সেই সময়, তারপরে যদি আমরা আখতারুজ্জামান ইলিয়াসের বলি যে চিলেকোঠার সেপাই, খোয়াবনামা, ওয়ার অ্যান্ড পিচ, এগুলো কিন্তু বিরাট ঢাউস আকারের লেখা, কিন্তু যে জীবন সেখানে এসেছে, গোর্কির মা, সৈয়দ অলিউল্লাহর যে উপন্যাসগুলো বেশ বড় বড় লেখা, তাহলে এগুলো 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 কি সাহিত্য পদবাচ্য হারাবে খুব বড় হওয়ার কারণে? না, আমি সে কথা বলছি না, বা আমাদের বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তা বলছেন না। বলছেন যে মানটা যেন ঠিক থাকে। আরো একটি বিষয় এখন আমাদের সামনে চলে আসে যে সময় তো অনেক দ্রুত গতির, মানুষের জীবনের কাজকর্ম অনেক বাড়ছে। এখন এটা তো হচ্ছে নন্দন উপভোগ, সাহিত্য পাঠ বা আলোচনা এটা হচ্ছে নন্দন উপভোগ। এখন মানুষের সেই অবসর তো কমে যাচ্ছে। তাহলে আমার পাঠকের সামনে আমার লেখাটা কেমন হবে, গতিটা কেমন হবে, উপস্থাপনটা কেমন হবে, কাহিনীর যে চরিত্র চিত্রণ কেমন হবে, এগুলো নিয়ে মানে এখন ভাবার সময় এসেছে। সেজন্য পাঠকের মৃত্যু গল্পটি আমার কাছে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে, খুবই প্রাসঙ্গিক। কারণ এখনকার সময় আমাদের দুই বাংলা মিলে সাহিত্যের একটি বড় বাজার আছে, এভাবেই বলছি, যদিও শব্দটি হয়তো সাহিত্যের সাথে যায় না, কিন্তু যেভাবে আমরা উঠে পড়ে লেগেছি এবং নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করছি, যারা নিয়মিত সাহিত্য পদবাচ্য বা কালজয়ী লেখা লেখেন তাদের নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, তাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু অনেক অলেখাও, অসাহিত্য জিনিসও, বস্তাপচা জিনিসও কেউ কেউ প্রকাশ করছেন। এখন তাই বলে কি এই প্রকাশ বন্ধ থাকবে? তাও আমরা বলি না, এভাবে চলতে থাকে। এর ভিতর দিয়ে মণিমুক্তা আমাদেরকে খুঁজে নিতে হয়, সব ঝিনুকে তো মণিমুক্তা থাকে না। বনফুলের এই যে পাঠকের মৃত্যু যে গল্প, এখানেও ঠিক সেরকম একটি বিষয় এখানে উপস্থাপিত হয়েছে। সরাসরি না বললেও এরকম আমার কাছে মনে হয়েছে যে রূপকের আড়ালে পাঠকের মৃত্যু গল্পতে বনফুল এমন কথা বলতে চেয়েছেন যেটি খুবই প্রাসঙ্গিক। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। মূল্যায়ন। এই দুটি গল্প, বিশেষ করে অর্জুন মণ্ডল এবং পাঠকের মৃত্যু গল্প দুটি পাঠ করে বা আলোচনা সমালোচনা করে আমরা যেটি পেলাম, সেটি আমার কাছে এভাবে মনে হয়েছে যে আমাদের প্রতিদিনকার টুকরো টুকরো জীবনকে, ছোটখাটো সত্যকে নান্দনিক রঙে রাঙিয়ে তুলেছেন বনফুল। খুব টুকরো টুকরো জীবন, খুব বড় বড় জীবন নয়, টুকরো টুকরো জীবন মিলেই তো হচ্ছে বড় একটি জীবন, সেটি যদি আমরা বলি এমন। এবং সে রং কারো কাছে হাসির, কারো কাছে করুণ, কারোর জন্য বিব্রতকর, আবার কারোর জন্য অনিবার্য সত্য। এখন আমাদের মুখোশ
আমাদের খোলস যখন সবার সামনে বনফুল এভাবে বের করে দেন, তখন আমরা অনেকে বিব্রত বোধ করি, কিন্তু বনফুল এভাবেই বলেন। জীবনের অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছিলেন, আর সেগুলো প্রকাশ করার মতো শক্তি তার ছিল। আর তাই রবীন্দ্র ছোট গল্প সামনে রেখেও আমরা বলতে পারি, বাংলা ছোট গল্পের আঙিনায় বনফুল অনন্য। অন্য ধারা তিনি তৈরি করেছিলেন। রসিক মন, কাব্যিক ভাষা, নাটকীয় উপস্থাপনা আর কথনের সংক্ষিপ্ততায় বনফুল অপ্রতিরোধ্য এখনো পর্যন্ত। পরবর্তী স্লাইডে আমরা যাই। এই দুইটি গল্প থেকে আমি আমাদের যে প্রশ্নের যে রেওয়াজ বা স্তর, সেই অনুযায়ী 3 ধরনের প্রশ্ন আমি দিয়েছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1, অর্জুন মণ্ডল গল্পে অর্জুন কাকার কয়জন মেয়ে? পাঠকের মৃত্যু গল্পে গল্পকথক প্রথমে কোন স্টেশনে বসে বই পড়ছিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন মান 4, অর্জুন মণ্ডল গল্পে 7 মেয়ের বিয়ের দিনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। যে থানায় গিয়েছে বরযাত্রীদের নামে কেস করার জন্য, অভিযোগ করার জন্য, সে জায়গাটা এখানে চলে আসবে। পাঠকের মৃত্যু গল্পে কোটেশন আহ না আর তো চলে না কে কোন প্রসঙ্গে বলেছিল? রচনামূলক প্রশ্ন মান 10, অর্জুন মণ্ডল গল্পে অর্জুন কাকার গতি শেষ পর্যন্ত থেমে যায় কেন? বিশ্লেষণ করো। পাঠকের মৃত্যু গল্পে সাহিত্য সৃষ্টির আকার আকৃতি নিয়ে রূপকের আড়ালে বনফুল যে বক্তব্য উপস্থাপন করেছেন সেটি আলোচনা করো। সহায়ক গ্রন্থাবলী 4টি বইয়ের নাম এখানে আমরা করেছি। জগদীশ ভট্টাচার্য, এটি বাংলাদেশের চারুলিপি থেকে প্রকাশিত যে বনফুলের শ্রেষ্ঠ গল্প, তার একটি চমৎকার ভূমিকা অংশ আছে। এই ভূমিকা অংশটি তোমাদের খুব কাজে লাগবে। আর সরোজমোহন মিত্র, বনফুলের সাহিত্য জীবন কলকাতা, উর্মি নন্দী, বনফুল জীবন মন ও সাহিত্য কলকাতা, আর নিশীথ মুখোপাধ্যায় কথা কবিদ, এই বইটিও চমৎকার, বনফুল কলকাতা থেকে। প্রতিদিনের ন্যায় ধন্যবাদ জ্ঞাপনের পালা। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে বাংলা তৃতীয় বর্ষে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাংলা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যারা অনলাইন জুম ক্লাসে আমার এই 5ম ক্লাসে সংযুক্ত হয়ে আমার ক্লাস করছো, সেসব শিক্ষার্থী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা অনলাইন জুম ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং সামনে এগিয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।